রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। আগামী 20 অগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সংবিধানের 70 অনুচ্ছেদ কার্যকর আছে, ফলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। সংবিধানের এই বিধানের সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের পরে রাষ্ট্রপতি নির্বাচন হলে সেটি আরও গ্রহণযোগ্য হতো। প্রশ্ন হলো, স্বতন্ত্র এমপিরা কাকে ভোট দেবেন? অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের দাঁড়িপাল্লা আঁকার প্রসঙ্গ তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে। যারা 71-এ স্বাধীনতা বিরোধিতা করেছিল তাদের বীরত্বের ইতিহাস নেই, শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার 55 বছর পরও নিজেদের অপরাধ স্বীকার করেনি জামায়াত, বরং তাদের বিরুদ্ধে বারবার ইতিহাস বিকৃতির চেষ্টার অভিযোগ ওঠে। কিন্তু কেন তারা নতুন ইতিহাস লিখতে চায়? জামায়াতের নতুন প্রজন্মও কেন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দর্শন থেকে বের হতে পারছে না? এসব নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন, এবং আছেন জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ। আপনাদের তিনজনকেই আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। আজকের আলোচনা শুরু করতে চাই সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে দিয়ে। আগামী 20 অগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন, এবং দীর্ঘ বছর পর জামায়াত রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করায় দীর্ঘ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুরুতেই জানতে চাই, রাষ্ট্রপতি পদে এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচন, এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আজকে এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন যে প্রায় 30 বছর পর হয়তো আগামী 20 আগস্ট একটি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এটা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। এবং এর আগে আমার কাছে মনে হয় সর্বশেষ 1991 সালের বোধহয় সর্বশেষ যে সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, সেটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন ছিল, মানে প্রতিদ্বন্দ্বী ছিল বলেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে যতগুলি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে সবই বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। তো এবার যে গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেটাও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, উৎসব মুখর পরিবেশেই হয়েছে। তো তারপরে আমাদের সকলের প্রত্যাশিত এই সংসদটা যেন একটা ভাইব্রেন্ট সংসদ হোক। আমরা একটা ভাইব্রেন্ট সংসদ পেয়েছি, সেখানে বিরোধী দল, সরকারি দল সকলেই আপনার বিভিন্ন ইস্যুতে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্কের মধ্য দিয়ে এই সংসদের 2টি অধিবেশন আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে বাজেট অধিবেশনে বেশ ভালো উত্তেজনাকর একটা পরিস্থিতি ছিল, এবং প্রথম অধিবেশনটাও তাও ছিল। এবার আমাদের আগামী 20 আগস্ট যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট আমলে যিনি রাষ্ট্রপতি ছিলেন জনাব শাহাবুদ্দিন সাহেব, তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পর সংবিধানের যে বাধ্যবাধকতা, সেই কারণেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা হয়েছে। এবং সেই নির্বাচনে জামাতি ইসলামী, যদিও বিএনপির এই সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তারপরেও জামাতি ইসলামী এবং এনসিপি জোট তারা প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন, এবং তাদের প্রার্থীর নামও
তারা ঘোষণা করেছে, আমরা এটাকে স্বাগত জানাই। জি। এবং আমরা মনে করি এর মধ্য দিয়ে গণতন্ত্রের যে সৌন্দর্য সেটা ফুটে উঠবে এবং একতরফা নির্বাচন হবে না, এবং সকলের মধ্যে দিয়েই কিন্তু অংশগ্রহণের মধ্য দিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হবে। এবং এখানে যে মানে ডেমোক্রেসি বা গণতন্ত্র যে এখানে একটা মানে সক্রিয় রয়েছে এবং এটা কাজ করছে, সেটারও কিন্তু একটা প্রতিফলন ঘটবে, যেটা আমাদের গণ অভ্যুত্থানে আমাদের মানে আকাঙ্ক্ষার একটা প্রতিফলন বলেই আমরা মনে করি। জি, কর্নেল আব্দুল বাতেন, বর্তমান সংসদে বিএনপির এককভাবে এমপি আছেন 247 জন এবং অন্যদিকে জামায়াত জোটের এমপি আছেন 90 জন। অনেকটা বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। নিশ্চিতই যে বিএনপি যাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করবেন তিনি আসলে রাষ্ট্রপতি হবেন, এমনটা অনেকটা নিশ্চিত। তারপরও আপনারা প্রার্থীর নাম ঘোষণা করেছেন, যেমনটা সৈয়দ ইমরান সালে প্রিন্স বলছিলেন যে গণতন্ত্রের যে সৌন্দর্য সেটি বজায় থাকবে। এই কারণে কি আপনারা প্রার্থী ঘোষণা করেছেন? প্রার্থী দেবার উদ্দেশ্য মূলত কি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ দর্শক শ্রোতাকে। ঠিক প্রিন্স ভাই তো ঠিকই বলেছেন যে এটা একটা গণতান্ত্রিক চর্চার অংশ হিসাবে, এবং এ প্রসঙ্গে আমাদের যখন প্রার্থী ঘোষণা করা হয় তখনও আমাদের বিরোধী দলের যে চিফ হুইপ তিনি একটা বক্তব্য দিয়েছেন, আজকেও দিয়েছেন। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় সকলের মধ্যে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল যে সামনের দিনগুলোতে গণতান্ত্রিক চর্চার ভিত্তিতে সব নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেই হিসাবে যে জুলাই সনদ ছিল, যে জুলাই সনদ বাস্তবায়ন হতো ঐকমত্যের ভিত্তিতে, এবং যদি সংবিধানের ৭০ ধারা না থাকতো তাহলে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারত বলে আমি মনে করি। তো যেহেতু এখন জুলাই সনদ বাস্তবায়ন হয়নি এখন পর্যন্ত, এবং এখন পর্যন্ত সংবিধানের সেই ধারাটি অব্যাহত আছে, এবং আমি যতটুকু দেখেছি খবরে যে সরকারি দলের পক্ষ থেকে এটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তাদের সদস্যদেরকে যে যদি বিরোধী দলের প্রার্থীকে ভোট দিলে সদস্যপদ থাকবে না। তো এটা সাংবাদিক জবাবে যাই হোক আর কি, হ্যাঁ, মানে স্মরণ করিয়ে দেওয়া হয় না। আমি যে খবরটা পড়েছি তার হেডলাইনটা এরকম ছিল। না, এটা সাংবাদিকদের প্রশ্নের জবাবে আপনার বক্তব্য আমি করছি না, দ্বিমত পোষণ করছি না। মানে বাস্তবতা হলো এটা আছে, এবং কোনো সদস্য যদি ইচ্ছাও করে প্রার্থী বিবেচনা করে ভোট দেবে, সেই সুযোগটা কোনো ভোটারের থাকবে না। তো তারপরেও আমরা মনে করলাম যে একটা গণতান্ত্রিক চর্চা বহাল থাক। আর আরও একটা কথা আছে, সেটা হলো যদি এমন পরিবেশ সৃষ্টি হতো সরকারি দলের পক্ষ থেকে যদি আলাপ আলোচনার ভিত্তিতে হতো, সেটাও হয়নি। মানে আলাপ আলোচনার ভিত্তিতে হলেও সরকারি দলের প্রার্থী বিজয়ী হতো। তো আমরা এখানেও দেখলাম যে প্রথমে প্রার্থী কী হবে সেই বিষয়টা ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে গেল, এবং স্ট্যান্ডিং কমিটি থেকে এখন ওই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা দেওয়া হয়েছে। এখানেও কিন্তু এই অতীতের প্র্যাকটিসে আমরা দেখলাম আর কি, এক ব্যক্তির হাতে এক ব্যক্তির সিদ্ধান্ত। তো এই জুলাই বিপ্লবের কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল যে সব কিছুতেই এক ব্যক্তির যে কর্তৃত্ব সেখান থেকে একটু বের হয়ে গণতান্ত্রিক চর্চার পথটা যেন সুগম হয়। যেমন এখন পর্যন্ত যদি সংবিধান সংশোধন না হয় তাহলে আমাদের এই প্রধান বিচারপতি, দুর্নীতি দমন কমিশন, সবগুলো সাংবিধানিক সংস্থার যে প্রধান বা সদস্যরা নির্বাচিত হবে সবই কিন্তু এক ব্যক্তির দ্বারাই হবে। এবং এক্ষেত্রে হয় কি, একটা সম্ভাবনা থাকে আমাদের পুরনো যে তিক্ত অভিজ্ঞতা, ফেসিবাদের পুরনো তিক্ত অভিজ্ঞতা, সেটা ফিরে আসার জন্য। কর্নেল আব্দুল বাতেন, সংবিধান, আপনি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যেহেতু বলছিলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের পরে রাষ্ট্রপতি নির্বাচন হলে সেটি আরও গ্রহণযোগ্য হতো। যেহেতু আপনি সেটি নিয়ে কথা বলছিলেন, আসলে কম গ্রহণযোগ্য হবার কি কি কারণ থাকতে পারে? আপনি যদি ২-৩টা কারণ আমাকে বলেন। কম গ্রহণযোগ্য বলতে উনি কোন দৃষ্টিকোণ থেকে বলেছে আপনার কি? আমার বক্তব্য হচ্ছে এটা তো অবধারিত যে বিএনপির যিনি প্রার্থী থাকবেন তিনি জয়ী হবেন। কাজে এখানে গ্রহণযোগ্য হওয়া না হওয়ার তো কিছু নাই, এটা গ্রহণযোগ্য হতেই হবে।
এর বাইরে তার অন্য কোনো কারণ নাই। মানে আকাঙ্ক্ষা ছিল যে একটা গণতান্ত্রিক প্র্যাকটিস হবে, সেটা হচ্ছে না আর কি। এই জি এম এ আজিজ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন সংবিধানের 70 অনুচ্ছেদ কার্যকর আছে, ফলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে, যেমনটা কর্নেল আব্দুল বাতেন আমরা আলোচনা করছিলাম। সংবিধানের 70 অনুচ্ছেদ যেটি নিয়ে বলা হচ্ছে, আপনার কি মনে হয় এটাও সংস্কার হওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন কিনা? ধন্যবাদ। এটা বরাবর থেকেই বলা হচ্ছে, জি এটা জুলাই সনদ না, আগেই বলা হতো ৭০ অনুচ্ছেদ পার্লামেন্টের জন্য গণতান্ত্রিক কার্যক্রমে বাধা। তো ধরেন চিফ হুইপ যেটা বলেছেন সাংবাদিকদের উত্তরে, সেটা তিনি অ্যাভয়েডও করতে পারেন, কারণ মডেলিটি তো ঠিক হয় নাই। ভোটটা কি গোপনে হবে ইলেকশন কমিশন নাকি প্রকাশ্যে করবে, সেটা তো ঠিক হয় নাই। তিনি না বললেও, কারণ ভোট, আমি বলি বাংলার মাটি সোনার চৌখাটি। এই যে ধরেন ফেসিবাদের সময়ে এই বিএনপি এবং জামাতের উপরে যে নির্যাতন হয়েছে, খুন গুম হত্যা সব কিছুই তো হয়েছে। আপনার দেখেন দুই একজন নিষ্ক্রিয় হয়েছে, কেউ দল বদল করে নাই। সুতরাং পার্লামেন্টের যে সিট এত ব্যবধান, এখানে সরকারি দল যাকে নমিনেশন দিবে সেই জিতবে। হ্যাঁ, তবে এইটা ঠিক যে 70 অনুচ্ছেদ একটা বাধা এই কারণেই বলে, যখন গুম কমিশনটা বাদ হয় তখন ইলিয়াস আলীর ওয়াইফ কিন্তু এটা সমর্থন দিছে। আমি আশ্চর্য হয়েছি। সে চুপও থাকতে পারতো, তা না। মানে সংসদের সদস্যপদ রাখার জন্য কত ব্যাকুল সদস্যরা, তিনি নিশ্চুপ থাকলেও হতো, কিন্তু না, তিনিও দাঁড়িয়ে গেছে, আমি দেখলাম তো। সুতরাং আমার কাছে মনে হয় এই সংসদে যেহেতু সরকারি দলের নিরঙ্কুশ মেজরিটি, এখানে অন্য দলের কোনো সম্ভাবনা নাই, কোনো প্রার্থীর সম্ভাবনা নাই। 2-4টে ছুটে গেল, কর্নেল অলিক দাঁড়াইছে কেন? জামাতের অর্থাৎ 11 দল থেকে নমিনেশন দিয়েছে, অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে হয়তো কোনো ইস্যুতে সরকারি দলকে ছাড় দিবে না, এইটা দেখানোর জন্যে। কিন্তু আর কর্নেল অলি হচ্ছে কি, আপনি খেয়াল করে দেখেন, তিনি জয়েন করলেন, তিনি এমপি হতে চাইছেন, হয়তো বিরোধী দল গেলে মন্ত্রীও হতেন, এটা ঠিক, তিনি কিন্তু পাশ করেন নাই। এবং মেজর আখতারুজ্জামান তাও পাশ করেননি। সুতরাং উনিকে হয়তো দেখছে প্রেসিডেন্ট, অনেকে মনে করে না আমি প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলাম। উনি তো জিয়াউর রহমানের যেহেতু পিএস ছিলেন, তারপরে জিয়াউর রহমানের পরে তাকেই ভাবে, এবং সে নাখোশ, কিন্তু তার সাথে আমার কথাও হয়েছে, সে খুব অখুশি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গেলেন তখন তাকে বিএনপির চেয়ারম্যান বানানো ছিল, ভাবটা এমন। এই কারণের থেকেই তিনি হয়তো প্রার্থী হয়েছেন। হ্যাঁ, তবে তার কোনো সম্ভাবনা নেই। জি সৈয়দ ইমরান সালে প্রিন্স, কর্নেল আব্দুল বাতেন যে কথাটি বলেছিলেন, গণতন্ত্রের সৌন্দর্য নিয়েও আপনি শুরুতে বলছিলেন, সেই ক্ষেত্রে এই যে সংবিধানের 70 অনুচ্ছেদ এখন কার্যকর আছে, এরপরে বিএনপির এমপিরা মনোনীত প্রার্থীকে ভোট দেবেন, বা সবকিছু যদি বিবেচনা করি, এখন আপনাদের প্রার্থীও এখনো ঘোষণা হয়নি, অতীতেও আমরা যে প্র্যাকটিস দেখেছি এক ব্যক্তির হাতে সব হবে, এই যে সংস্কারের দরকার ছিল, এখানে কি গণতন্ত্রের সৌন্দর্যে বাধা আসছে না? কিংবা এই যে সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলীয় এমপিরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে, এই প্রক্রিয়াটাই বা কতটা গণতান্ত্রিক? সেই ক্ষেত্রে গণতন্ত্রের সঙ্গে এটাও কি সাংঘর্ষিক হচ্ছে না, ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে কিনা? দেখুন, বাংলাদেশ দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার একটা অপচেষ্টা চালানো হয়েছে, এবং তার অবসান ঘটিয়ে আমরা এখন একটা নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি। তো এইখানে সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলে মিলেই সিদ্ধান্ত নিয়েছি, এবং কি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি ছিল, এবং পরবর্তীতে যে জুলাই সনদ, সেখানেও আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য আনার কথা আমরা বলেছি, এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে কিছু দায়িত্ব দেওয়া, এবং এখানে চেক অ্যান্ড ব্যালেন্স সেই মধ্য দিয়ে একটা যাবে। সেই কারণেই এই রাষ্ট্রপতি নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে যে এই রাষ্ট্রপতি যারা থাকেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করেন, যদি সে ওরকম রাষ্ট্রপতি হন। কারণ রাষ্ট্রপতি হয়তো একজন দল থেকে নির্বাচিত হবে, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি সকলের রাষ্ট্রপতি, দল মত নির্বিশেষে সকলের। তো সেই ক্ষেত্রে এই আমাদের দলের পক্ষ থেকে মনোনয়নের ব্যাপারে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার পর আমাদের দলের
যিনি চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে হয়তো একটা সিদ্ধান্ত তিনি জানাবেন। সেইটা নিয়ে আবার দলের মধ্যে আলোচনা করে হয়তো আমরা সেটার নাম ঘোষণা করা হবে। তো সেই ক্ষেত্রে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই দলের যে পর্যায়ে আলোচনা করার প্রয়োজন তিনি কিন্তু আলোচনা করছেন। শুধু দল নয়, দলের বাইরেও যারা আপনার এই গণতন্ত্র নিয়ে কথা বলেন, গণতন্ত্রের জন্য কাজ করেন, বোদ্ধা মহল আছেন, রাষ্ট্রবিজ্ঞানী আছেন, কিংবা বিভিন্ন শ্রেণী পেশা যাদেরকে তিনি মনে করছেন, আমার জানা মতে আমার জানা মতে তাদের সাথেও কিন্তু আমাদের চেয়ারম্যান কথা বলেছেন অলরেডি। তো এখন কে হবেন এটা একটা বিশাল ব্যাপার। তবে আপনারাও যেরকম পত্রিকা বা গণমাধ্যমে দিয়েছেন, আমরাও আপনাদের দেওয়া তথ্য আমরা দেখেছি। এখনো পর্যন্ত আমরা দলের পক্ষ থেকে কোনো চ্যানেলে আমরা জানতে পারিনি, তবে আশা করি 2-1 দিনের মধ্যেই সেটা প্রকাশ করা হবে। জি, কর্নেল আব্দুল বাতেন, একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই এই 70 সংবিধানের আমি একটা লাইনে 70 অনুচ্ছেদের কথা যেটা বলা হয়েছে, হ্যাঁ 70 অনুচ্ছেদ একটা বিষয় আছে। আমি 70 অনুচ্ছেদ যদি উঠেও যায় সেখানেও যে আপনার মানে বিএনপির সংসদ সদস্যরা অন্য বিরোধী দলের প্রার্থীকে ভোট দিবে এমন কিন্তু বিষয় না। 70 অনুচ্ছেদের ব্যাপারে আমাদেরও বক্তব্য আছে, জুলাই সনদে সেটা আছে, এসছে যখন জুলাই সনদ বাস্তবায়ন হবে তখন হবে। কিন্তু ওইটা জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন সে পর্যন্ত ঝুলে থাকবে, বা এটা একটা গুরুত্বপূর্ণ পদ, সেটা আবার কিন্তু মেনে নেওয়া যায় না। জি, কর্নেল আব্দুল বাতেন, একটু সংক্ষিপ্তভাবেই জানতে চাই, সেটি হচ্ছে এই যে 70 অনুচ্ছেদ উঠিয়ে নেওয়ার কথা বলছিলেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এই 70 অনুচ্ছেদ উঠিয়ে নিলে হর্স ট্রেডিং বা এমপিদের যে কেনা বেচা সেটা যদি হয় তখন তো সংসদ অস্থিতিশীল হবে, বারবার সরকার বদলের যেই শঙ্কা সেটিও আসবে। সেই ক্ষেত্রে 70 অনুচ্ছেদের প্রয়োজনীয়তা দেখছেন কিনা? এখানে এই পৃথিবীর অনেক উন্নত দেশে কিন্তু এই 70 অনুচ্ছেদের মতো নাই, মানে ব্যক্তি স্বাধীনতা খর্ব করার মতো বিধান নাই সংবিধানে। তো অস্থিতিশীলতা আসতে পারে, বাট সেই জন্য যে আমরা আমাদের ভোটের অধিকার বা একজন নির্বাচিত সংসদ সদস্য গণপ্রতিনিধি তার অধিকার খর্ব করব, এটা মনে হয় কাম্য নয়। আর মনে হয় আমাদেরকে তো সামনের দিকে অগ্রসর হতে হবে। এটা তো আমি মনে করি যে আমাদের এই দাবির ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। এটা তো আজকের দাবি না, যেটা আজকে আলরেডি বলছেন যে আজকের দাবি না, বরাবরই সব রাজনৈতিক দলের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে, কিন্তু এটা আমরা বাস্তবায়ন করতে পারি নাই। তো এখন যেহেতু সুযোগ আসছে, আমার মনে হয় যত দ্রুত বাস্তবায়ন হয় তত জাতির জন্য মঙ্গল হবে, গণতন্ত্রের জন্য ভালো হবে। জি, নিশ্চয়ই। এম এ আজিজ, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে আপনার কাছে আসবে, একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। এম এ আজিজ, বিরতির আগে বলছিলাম বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্য ঘিরে, কিন্তু তার আগে আরেকটি বিষয়ে যেতে চাই। যেই প্রসঙ্গটি তিনি এই বক্তব্য রেখেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যেই আয়োজিত চিত্র প্রদর্শনীতে একটি চিত্রকর্ম নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেখানে দাঁড়িপাল্লার এক পাশে 71 এবং অন্য পাশে 24 লেখা ছিল। 24 লেখা পাল্লাটি খানিকটা নিচের দিকে হেলে আছে দেখানো হয়েছে। এই প্রসঙ্গেই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথাটি বলেছেন। অর্থাৎ 71 থেকে 24 ভারী এই ছবিকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আওয়ামী লীগের দেখবেন কেউ মারা গেলে মোনাজাতের সময় কয় জয় বাংলা, জামাত ইসলামও তাই করে, যখন করে। দেখেন এই যে জুলাই স্মৃতিসৌধ ইয়েতে কি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেখেন, ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে আপনার জুলাই সনদের উপর আলোচনা। সেখানে দেখা গেল জামাতের যারা নেতা ফাঁসি হয়েছে তাদের ছবি, সেখানে সাকা চৌধুরী এবং বেগম খালেদা জিয়ার ছবি দিছে। এটা নিয়ে গোলমাল হয়েছে। অর্থাৎ ওখানেও তারা পলিটিক্স করার চেষ্টা করেছে। আর এই পার্লামেন্টে বসেও আমি দেখছি যে পার্লামেন্টে দাঁড়ায় বলছে 71-এর প্রজন্ম নষ্ট প্রজন্ম। জামাতের নেতা বলেছে, সংসদ সদস্য তিনি। তো সুতরাং জামাত এটা করে যাচ্ছে। কারণ জামাত কোনো সময় আপনাদের জিজ্ঞেস করেন, জামাতের যে কোনো সদস্যকে জিজ্ঞেস করেন যে পাকিস্তানের ইতিহাস বলতে পারবে, ভারতের ইতিহাস বলতে পারবে,
যেই বলবেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কয় আমি তখন জন্ম হয় নাই, এইটা বলবে। তো সুতরাং জামাতকে নিয়ে, জামাত এটা বরাবরই, তারা তো আনুষ্ঠানিকভাবে সরকারি দল, অর্থাৎ তখন জামাতের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীকে সমর্থন দিয়েছে। হ্যাঁ, তাদের উপর রাজনীতি ছিল, সেটা বললেই পারে যে তারা অখণ্ড পাকিস্তান রাখতে চেয়েছে, এটা একটা পলিটিক্স, মানলাম। কিন্তু আপনার ধরেন স্বাধীনতা যুদ্ধে এই পাকিস্তানি হানাদার যে নির্মম হত্যাযোগ্য গণহত্যা চালিয়েছে, এটাকে সমর্থন যারা করেছে তাদের সাথে স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু করতে পারবে না, আপোষ করতে পারবে না। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। কিন্তু আওয়ামী লীগ কিন্তু আবার দেখেন এই স্বাধীনতাকে পুঁজি করেছে, এখন আবার জুলাই অভ্যুত্থানকে পুঁজি করার চেষ্টা করছে। দেশ বিভাজন হচ্ছে না। আমার কথা হলো পার্লামেন্টের সব অভ্যুত্থানের শক্তি আছে, সবাই মিলেমিশে কাজ করুক। যেমন এর আগে আছে না জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ এখন বাস্তবায়ন। হাইকোর্ট যখন রায় দিল তখন কিন্তু বিরোধী দল বলল যে আপিল করছে সুপ্রিম কোর্টে। আপিল তো বিএনপির কেউ করে নাই, আপিল সেখানে জামাতও অংশীদার ছিল। সুপ্রিম কোর্ট যখন রায় দিল, এখন রায় দেওয়ার পরে বলে দিছে 7-এর ক, খ এবং আরেকটা অনুচ্ছেদ যেটাতে মৌলিক সংস্কার করা যায়, এটা বাদ দিছে অন্তর্বর্তীকালীন সরকার এবং গণভোট রিভাইভ করে বলছে বাকিটা সব সংসদের উপর ছেড়ে দিছে, জুলাই চার্টার সহ। তো জুলাই চার্টার আলোচনা করে সমাধান করলেই তো পারে, এটাই তো জনগণ আশা করবে। কিন্তু সে জায়গায় যাচ্ছে না। এখন ধরেন 70 অনুচ্ছেদ, এখন 12 জনের প্রস্তাব দিয়েছে, আমি শুনেছি 12 জনের প্রস্তাব। তখন বিরোধী দলের নেতা রাজি হলো, বললো যে তাহলে ঠিক আছে 50-50 রাখেন। তো এখন 2/3 মেজরিটি 50 রাখবে কী করে? তো তখন 7 আর 5 করছে, ওনারা এখন অ্যাটেন্ড করে না। ওনারা যদি অ্যাটেন্ড করতো, যে আরও রিচ হতে হবে, হয়তো তাদের চাপে, তাদের যুক্তিতে সবগুলো সংস্কার ভালো হতো। এখন বিএনপি আগের যেমন নোট অফ ডিসেন্ট ছিল, আগে বলতো আমরা যেটা নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছি তা বাস্তবায়ন করব। এখন কিন্তু বলছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে। তো এখন এককভাবে তারা করবে, এখন তো বিরোধী দলের কিছু বলার নাই। এখন যদি জুলাই সনদ যদি বাস্তবায়ন চায় আলাদাভাবে মাঠে ময়দানে, তাহলে বলতে হবে কথাও আমরা সুপ্রিম কোর্টের রায় মানি না, সুপ্রিম কোর্ট মানি না, এই কথা তো বলে না। জি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থানে যে চিত্র প্রদর্শনী নিয়ে কথা বলছিলাম, সেই প্রসঙ্গ টেনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে। যারা 71-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের বীরত্বের ইতিহাস নেই, শুধু আছে দালালির ইতিহাস, এমনটা তিনি বলেছেন। স্বাধীনতার এত বছর পরও যখন জামায়াতের নেতৃত্ব বদলেছে, জামায়াত এখন নতুন প্রজন্ম নিয়ে এসেছে, সেই ক্ষেত্রে জামাতের মুক্তিযুদ্ধকে এখন এই মুহূর্তে ছোট করার প্রবণতা কেন? আর আপনারাও তো আগে যখন তাদের সঙ্গে জোটে ছিলেন সেই সময়ে এটার বিরোধিতা কেন করেননি? তখন এই স্বাধীনতার বিরোধিতা নিয়ে তখন কি কথা বলেছিলেন কিনা? তখন কি এই বিষয়গুলো অজানা ছিল কিনা? দেখুন, আপনি যেই প্রসঙ্গটি আজকে উল্লেখ করেছেন যে এই গণ অভ্যুত্থান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একটি যে চিত্রকর্ম বা চিত্র প্রদর্শনী হয়েছে, সেখানে একটি চিত্রে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামের যে নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লার একটি পাল্লাতে 1971 মহান মুক্তিযুদ্ধকে রাখা হয়েছে, আরেকটি পাল্লা যেটা একটু ভারী নিচে হেলে পড়েছে, সেখানে 24-এর গণ অভ্যুত্থান লেখা হয়েছে। আসলে এই যে জামাত যে আপনার মুক্তিযুদ্ধকে যে মেনে নিতে পারে নাই, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যে তারা মানে ভয় পায়, সে কারণেই তারা দেখবেন প্রকারান্তরে সুযোগ পেলেই মুক্তিযুদ্ধকে তারা খাটো করে দেখানোর চেষ্টা করে। আমরা বলেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করেছি, আর মহান এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বাধীনতাকে আরও অর্থবহ এবং সুরক্ষা আমরা করতে পেরেছি। এই গণ অভ্যুত্থানকে দিয়ে মুক্তিযুদ্ধকে ঢেকে দেওয়া যাবে না, কখনোই যাবে না। কিন্তু তাদের এই ইতিহাস বিকৃতি কিন্তু নতুন নয়। এই যে এই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষেই জামাতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেবের যে সরকারি বাসভবন, সেখানে যে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, সেখানেও দেখেছি যে মুক্তিযুদ্ধের ইতিহাসের কিন্তু বিকৃতি করা হয়েছে। সেখানে মরহুম শেখ মুজিবুর রহমানের একটা কর্নার ছিল, সেখানে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ ইত্যাদি ইত্যাদি তাকে গ্লোরিফাই করে একটা প্রদর্শনী রাখা হয়েছে। কিন্তু সেই মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান, যে মহান মুক্তিযুদ্ধের যে ঘোষণা, এবং তিনি যে উই রিভোল্ট বলে হানাদার বাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিদ্রোহ ঘোষণা করলেন, অস্ত্র হাতে যুদ্ধ করলেন, এর কোনো চিত্র বা কোনো ব্যাখ্যা বা কোনো
ওই প্রদর্শনীতে কিন্তু স্থান পায় নাই। তো এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি জামাত সুকৌশলে মুক্তিযুদ্ধের একদিকে যেরকম ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে, আরেকদিকে মুক্তিযুদ্ধকে এই 24-এর গণ অভ্যুত্থান দিয়ে ঢেকে ফেলানোর চেষ্টা করছে। কারণ মহান মুক্তিযুদ্ধে তাদের কোনো কিন্তু অবদান নেই, বরঞ্চ মহান মুক্তিযুদ্ধকে তারা বিরোধিতা করেছে, পাক হানাদার বাহিনীর সহযোগী হিসাবে তারা কাজ করছে। যেটা অন্তর্বর্তীকালীন সরকার একটা আইন করেছে, সেই আইনের মধ্যে স্পষ্ট লেখা আছে জামাত এই মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সহযোগী হিসাবে কাজ করেছিল। এটি কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই জিনিসটাকে ঢাকার জন্য তারা এই গণ অভ্যুত্থানকে উপর ভর করছে। আমরা গণ অভ্যুত্থানের কে কখনোই খাটো করে দেখতে চাই না। গণ অভ্যুত্থান মানে গণ অভ্যুত্থান, এটা আমাদের আবেগ অনুভূতির সাথে জড়িত। এবং আমি আগেই বলেছি যে 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমরা দেশকে স্বাধীন করেছি, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করেছি, অর্থবহ করেছি, স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। কিন্তু জামাতে ইসলামী এবং ছাত্র শিবির তাদের যে আপনার এই কর্মকাণ্ড, এটা কখনোই আপনার মেনে নেওয়া যায় না। যে কারণে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ যথার্থই বলেছেন যে তাদের স্বাধীনতা যুদ্ধের কোনো ইতিহাস নাই, বরঞ্চ দালালির ইতিহাস যেটা আছে এটা তো আমরা সবাই জানি, এটা আইনেই তো আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই আইনটা মানে অধ্যাদেশ জারি করা হয়েছিল, যেটা এই সংসদে আপনার আইনে পরিণত হয়েছে। এমনকি জামাতের এখন যারা জোট সঙ্গী এনসিপি, তারা কিন্তু এই জামাতের এই অবস্থান থেকে সরে এসে পৃথক চিঠি দিয়ে তারা এই আইনকে সমর্থন করেছে, জামাত যদিও এটার বিরোধিতা করেছিল। তো যাই হোক, এগুলো করে আসলে জামাত ইসলামী বা ছাত্র শিবির কখনোই মহান মুক্তিযুদ্ধকে খাটো করতে পারবে না। মহান মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশের ভিত্তি। যারা বাংলাদেশের ভিত্তিকে মেনে নিতে পারে না, তাদের তো এই দেশের রাজনীতি বা সমাজের জন্য তাদের কি অবদান বা কি করতে পারবে এটা সকলেই জানে। কিন্তু এই যে আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম যে যখন আপনারা দীর্ঘ সময় জোটে ছিলেন, সেই সময় এভাবে কি প্রকাশ্যে বিরোধিতা করতেন? না, আমরা কখনোই, হ্যাঁ, আমাদের সাথে যে জোটে তারা ছিলেন, এটা কৌশলগত জোট ছিল এবং সেটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে। সেই কর্মসূচিতে ছিল যে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। এবং সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে 2001 সালে আমরা একসাথে নির্বাচনও করেছি। এবং এই নির্বাচনের পরে তাদের দুইজন যারা প্রধান নেতা ছিলেন, তারা কিন্তু বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্যও ছিলেন, এটাতে অস্বীকার করা করে না। কিন্তু এই যে মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের সাথে আমাদের কোনো আপোষ ছিল না, বরঞ্চ আমরা বিভিন্ন সময়ে তাদেরকে সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। এবং এই 71-এর কৃতকর্মের জন্য আমরা তাদেরকে আমাদের যে আভ্যন্তরীণ মিটিংগুলো হতো এই যে আমাদের জোটের, সেখানে কিন্তু বেশ কয়েকবার এটা উত্থাপন করা হয়েছিল যে আপনারা ক্ষমা চান, অসুবিধা কি? ক্ষমা চাইলে জনগণ ক্ষমা করবে, কিন্তু সেটা কিন্তু তারা করে নাই। এখন আমরা প্রকাশ্যে কিন্তু তাদের কাছে বলছি ক্ষমা চাওয়ার জন্য, যেটা আমাদের মহাসচিব সংসদে দাঁড়িয়ে তাদেরকে কিন্তু সেই আহ্বানটি জানিয়েছিলেন। তো যাই হোক, আমরা যে তাদের সাথে জোটে ছিলাম বলে মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে যে আমরা অ্যাকসেপ্ট করেছি কিংবা এই ভূমিকার কারণে আমরা তাদেরকে কিছু বলি নাই, তা কিন্তু না। এটা কিন্তু বিভিন্ন তাদের সিনিয়র নেতারা কিন্তু এই বিষয়গুলো জানেন যে জোটের বেশ কয়েকটি মিটিংয়েও কিন্তু এটা আলোচনা হয়েছে। এমনকি তৎকালে আমাদের জোট নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও আন্তর্জাতিকভাবেও বেশ কিছু সমালোচনা হয়েছিল আপনাদের। আমি আসছি, বেগম খালেদা জিয়াও কিন্তু বিভিন্ন সময় কৌশলে তাদেরকে কিন্তু সেটা বলেছেন, কিন্তু তাতে কিন্তু লাভ হয় নাই। হ্যাঁ, আন্তর্জাতিকভাবে ঠিক আছে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি জামাতের সাথে জোট করার কারণে, এটা ঠিক। কিন্তু আমাদের জোটটা ছিল গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য। এরকম জোট এর আগেও অনেকবার হয়েছে। আওয়ামী লীগও তো জামাতের সাথে একসাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে আপনার 91 সালের পরে, 96 তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জ্বালাও পোড়াও অসহযোগ 173 দিনের হরতাল তারা কি আওয়ামী লীগের সাথে করে নাই? এটা কৌশলগত আন্দোলন তো এটা হতেই পারে, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। তবে একটা কথা বলি যে আজকে যে রাজনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতাকে মেনে নিয়েই জামাতের রাজনীতিতে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। যে কর্নেল আব্দুল বাতেন, দাঁড়িপাল্লার এক পাশে 71 এবং অন্য পাশে 24 লেখা পাল্লাটি খানিকটা নিচের দিকে, অর্থাৎ ভারী হিসেবেই দেখানো হচ্ছে 71 থেকে 24 ভারী। সৈয়দ ইমরান সালে প্রিন্স বলছিলেন জামায়াত কি আসলে সুকৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে কিনা, 24 দিয়ে আসলে 71-কে ঢাকার চেষ্টা করছে কিনা, এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, এবারে এই আলোচনাটার সূত্রপাত হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
রিজভী ভাইয়ের একটা বক্তব্য থেকে ওখানে কিন্তু দুটো প্রসঙ্গ আছে। এক হলো বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে যে চিত্র প্রদর্শনী করা হয়েছে সেটা প্রসঙ্গ একটা আছে, আর হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিষয়টি। জি তো এ ব্যাপারে আমাকে একটু সময় দিতে হবে কথা বলার জন্য। জি 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 বলেন। বিরোধী দলের বাসায় যেটা করা হয়েছে সেটা কিন্তু সে সম্পর্কে এই রিজভী ভাইয়ের এই অভিযোগের পর বা আপত্তির পর বিরোধী দলের নিজেই তিনি এটার ক্লারিফিকেশন দিয়েছেন, এবং আমারও সুযোগ হয়েছিল এই প্রদর্শনীটা দেখার জন্য। সেখানে শুধুমাত্র স্বৈরাচারদেরকে, কারণ আলটিমেটলি হলো ফেসিবাদের বিরুদ্ধে যে জুলাইয়ের যে সফলতা, এর যে একটা পিছনের ধারাবাহিকতা আছে, এইটা তুলে ধরার জন্য আইয়ুব খান, ওখানে কিন্তু আইয়ুব খান, ইয়াহিয়া খানেরও ছবি আছে, এবং তাদের ছবির নিচে বড় ন্যারেটিভ আছে। তারা এই দেশে যে ক্ষতি করেছে, তাদের দ্বারা যে গণহত্যা হয়েছে, ক্ষতি হয়েছে, তার বড় ন্যারেটিভ আছে ওই দুজনের ছবির নিচে। তারপরে ছবিটা আছে শেখ মুজিবের ছবি আছে, তারপরে আছে ন্যারেটিভও আছে না 7 মার্চের ন্যারেটিভ নাই ভাই। ওই বক্তৃতা আছে তো তাহলে ভাই আপনি যান নাই ওখানে, আমি গেছি। না না, তার ওই 7 মার্চের ছবি আছে। বক্তৃতা তো নাই, ছবি আছে একটা, তার ছবি আছে, আঙুল তোলা ছবিটা আছে, যেটা সবাই জানে, সবাই চেনে, এই জন্য এই ছবিটা আছে। পরবর্তীকালে যে ওনার পরবর্তীকালে যে 2 স্বৈরাচার, ওখানে কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার ছবিও নাই। ওনারা শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলতেছেন, কিন্তু ম্যাডাম খালেদা যে ছবি যে নাই এটা কিন্তু বলতেছে না। তার মানে কি, এখানে এটা উদ্দেশ্য হচ্ছে এই প্রদর্শনীর স্বৈরাচারের ইতিহাস এই বাংলার মাটিতে সেটাকে প্রদর্শন করা। এক পাশে ছবি ছিল, অপর পাশে একটা মেসেজ ছিল, এইভাবে এটাকে আয়োজন করা হয়েছিল। এটা এখন রিজভী ভাই বলার পর নিয়ে সমালোচনা হয়েছে, এটা জবাবও দেওয়া হয়েছে, এবং আমি মনে করি এর বাইরে এখানে কোনো কথা নাই। এর বাইরে যদি কোনো আলোচনা হয় সেটা হতেই পারে, আলোচনা তো থামানো যাবে না, বাট এটা খুব জামাতের পক্ষ থেকে এর যে দৃষ্টিভঙ্গি সেটা খুব পরিষ্কার। শুধু স্বৈরাচারদের ছবি সেখানে প্রকাশ করা হয়েছিল, সেখানে রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি আসার কোনো, ওটা মুক্তিযুদ্ধের ইতিহাসের ছবি না। আর দ্বিতীয় যে বিষয়টা, এটা আপনি শুরুতেই বলছেন যে শিবির কর্তৃক আয়োজিত, এটা শিবির কর্তৃক আয়োজিত না। আপনারা নিশ্চয়ই জানেন যেটা কারা আয়োজন করেছিল। আমার কাছে প্রশাসনের চিঠি আছে, এটা প্রশাসনের পক্ষ থেকে এই ছবিটা এঁকেছিল দীপন দেবনাথ নামের গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের একটা ছাত্র। এটা এই অনুষদ কর্তৃক এই আয়োজনটা করা হয়েছিল। সেখানে জুলাই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সকল দল মতের ছাত্রদের আঁকা ছবি সেখানে ছিল, তার মধ্যে দীপনের ছবিটাও ছিল। এখন সে তার কোনো একটা দৃষ্টিভঙ্গি থেকে এইটাকে ইয়াটাকে ভারী দেখিয়েছে, 24কে ভারী দেখিয়েছে। তার কিন্তু একটা চিঠি আছে, তাকে শোকজ করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যে শোকজ করেছে, আমি একটু 30 সেকেন্ড লাগবে। এটা হলো সংবাদ বিজ্ঞপ্তি রাবিতে প্রদর্শিত চিত্রকর্ম সম্পর্কে কর্তৃপক্ষের বক্তব্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় 10 আগস্ট 2026 জুলাই গণ অভ্যুত্থান রংতুলিতে মুক্ত স্বদেশ শীর্ষক চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত একটি চিত্রকর্ম সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতি কর্তৃপক্ষের মনোযোগ আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, প্রদর্শনীতে প্রদর্শিত চিত্রকর্মগুলো জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে চারুকলা অনুষদ কর্তৃক আয়োজিত আর্ট ক্যাম্পের অনুষদ কর্তৃক বাছাইকৃত 80টি চিত্রকর্ম চলমান প্রদর্শনীতে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। প্রদর্শিত একটি চিত্রকর্ম নিয়ে বিতর্ক সৃষ্টি হলে কর্তৃপক্ষ অনতিবিলম্বে তা প্রত্যাহার করে চারুকলা অনুষদের সংশ্লিষ্ট শিল্পীকে ওই চিত্রকর্মের বিষয় সম্পর্কে ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রফেসর এস এম কামরুজ্জামান, প্রশাসক, দীপন জনসংযোগ দপ্তর। দীপনের একটা ব্যাখ্যা আছে, আমি এটার শেষ বাক্যটা শুধু পড়ি, সে যেটা সামারি করছে দীপন। আচ্ছা, সে তার লেখাটা হ্যাঁ, এই যে দীপন বলছে যে, কিন্তু আজকাল অনেকে 71-এর চেয়ে 24কে বেশি গুরুত্ব দিচ্ছে নিজ স্বার্থ লাভে।
এটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ছবিটাতে। এবং ছবিটা এই যে ছবিটা যদি পাঠকরা এই দেখতে ছবিটা পারে, দেখেছি, কিন্তু এখানে কিন্তু উল্লেখ নেই যে যেটি আপনি বলছিলেন যে যে এটা তো শিবির করে, অনেকে এটা চারুকলা অনুষদ কর্তৃক আয়োজিত। এখন মেসেজটা হচ্ছে শিবির করেছে। দিস ইজ এ রং মেসেজ। রং মেসেজ দিয়ে আলোচনা করার দরকার নাই তো। ৭১ সম্পর্কে জামাতের যে ভূমিকা, জামাত এটা কখনো অস্বীকার করেনি, অস্বীকার করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যে শিবির সালে দ্বারা ভাই, নিয়ন্ত্রিত সালে ভাই, সবাই জানে। ভাই ওটা পাকিস্তান আমল, আমি পাকিস্তান এখনো শিবির দ্বারা সবসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ইদানিং তো আরো বেশি নিয়ন্ত্রিত। তখনও সেখানে শিবিরের এবং সেখানে ভাই, আমি একটু অনুষদে কথা কারা বলি। কারা ভাই। আছে, কারা কারা পোস্টিং হয়েছে, কোন ভাবাদর্শের শিক্ষকরা এই ওখানে প্রশ্নে আছে আমি সবাই আসলে- জানে। একটু দ্বিতীয় কথা বলি ভাই, প্রশ্নটি আপনি করতাম, অনেক জি। কথা বলছেন, একটু কথা বলি, অসুবিধা নাই। ৭১-এর ভূমিকা সম্পর্কে জামাত তো কখনো অস্বীকার করে না। এবং যেটা বলা হচ্ছে জামাত স্বীকার ক্ষমা করেছে চায়নি, সরাসরি। জামাত একাধিকবার ক্ষমা চেয়েছে। সরাসরি ক্ষমা বলছে চেয়েছে। জরুরি সরাসরি ক্ষমা চেয়েছে একাধিকবার। জামাতের কিন্তু যদি কেন জামাতের- এগুলো ছিল, এটা নিয়ে গত বছরও শেষের দিকে যদি একটা মনে কেউ বিতর্ক, কষ্ট আপনারা পেয়ে যদি থাকে, মনে- সব মনে কথা কেউ কষ্ট- বলার এই সুযোগ দেন। প্রসঙ্গটা, জি জি, আপনারা যদি সরাসরি তো কখনো করেনি। শোনেন, যদি কখনো সব কথা বলার সুযোগ দেন তখন যদির ব্যাখ্যা দেওয়া যাবে, কিন্তু এই যদির ব্যাখ্যা দেওয়া মানে দিতে যে কোনো বিতর্কের সৃষ্টি করা সমীচীন নয়। যদির ব্যাখ্যা দিতে গেলে বিতর্ক হবে। জামাত একটা রাজনৈতিক সিদ্ধান্ত হিসাবে তারা ওই সময় বিরোধিতা করেছে। এটা কোর্টেও যখন বিচার হয়েছে, কোর্টেও জামাতের লয়াররা এটা ব্যাখ্যা করেছে, স্বীকার করেছে, বলেছে। তো কিন্তু তাই বলে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা হলো বা এখানে যেটা হলো, সব কিছুতেই জামাতকে দায়ী করা হবে, দায়ী করা যেতে পারে, দায়ী করে আলোচনা করা যেতে পারে, সেটা নিয়ে টকশো দীর্ঘায়িত করা যেতে পারে, উত্তেজনার সৃষ্টি করা যেতে পারে, কিন্তু এটা আসলে সঠিক হবে না। আমার মনে হয় যে এটা কিন্তু কারণ আপনি রং বলতেন, প্রেজেন্টেশন। যেমনটা সৈয়দ ইমরান সালে প্রিন্সও বলছিলেন যে যদি আসলে সরাসরি ক্ষমা চাইতো জামাতের পক্ষ থেকে, সরাসরি যদি কিন্তু কিংবা যেসব আছে সেই সব ইয়েগুলো যদি ব্যবহার না করে একদম সরাসরি যদি ক্ষমা চাইতো, তাহলে হয়তো জামাতের রাজনীতিতে এখন আরো একটু ভিন্ন হতো, এমনটা যেমনটা সৈয়দ আমি ইমরান সালে আপনাকে বলছেন। একটা এটা নিয়ে কথা কি শুধু বলবেন? বলি, কিন্তু এই কথার পাল্টা জবাব আমি আর দেবো না। একটা কথা বলবো, আজ ভাই প্রবীণ সাংবাদিক, আমার বয়সের কাছাকাছি বয়স ওনার, আমি 68-এর এসএসসি, সে আমার বয়স এখন 75। আজিজ ভাই মনে হয় আমাদের সময়েরই আর কি, হ্যাঁ, কাছাকাছি সময়ের। আমি সব কিছু জানি, মানে সব ইতিহাস আমার পড়া আছে। ডিফেন্সে কাজ করার কারণে স্বাধীনতার ইতিহাস, তারপরে এই যে ৭৫ শহীদ রাষ্ট্রপতি কীভাবে ক্ষমতায় আসলেন, সব বিস্তারিত পড়াশোনা আছে। ওই সময়ে জামাতের হাতে মানুষ মারার মতো জামাতের কোনো অবস্থান ছিল না, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। তারা ছিল ক্ষুদ্রতম একটি দল, যে ৫-৭টা দল ওই সময়ে পাকিস্তানকে সহায়তা করেছিল। প্রধানতম দল ছিল মুসলিম লীগ, তারপরে নিজামে ইসলাম এবং অন্যান্য দল ছিল, নুরুল আমিনের দল ছিল, মৌলভী ফরিদ আহমেদের দল ছিল, ভাই হয়তো নাম জানেন এনাদের। জামাতও ছিল। আমি যতটুকু জানি পিস কমিটির ৫০ সদস্যের মধ্যে ৪৯ নম্বর সদস্য ছিলেন গোলাম আজম সাহেব। আমি কিন্তু ডিফেন্ড করতেছি না। দিস পলিটিক্যাল ডিসিশন আমার কাছে মনে হয়েছিল এটা অবাস্তব সিদ্ধান্ত, কারণ দেশের মানুষের বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কখনো কোনো সুবিধা অর্জন করা যায় না, এটা তারা বলছে। এখন ওই যে বলছে যে লক্ষ লক্ষ মানুষ মারার দায়িত্বটা যখন জামাতের ঘাড়ে চাপানো হয়, তখন যদি প্রশ্নটা আসে, এখন বলবেন রাজাকার ছিল সরকারি বাহিনী। আজ ভাই জানবেন, আগে ছিল মুজাহিদ বাহিনী। ওই আইনটাকে যখন সারেন্ডার হয়, হ্যাঁ, তখন পাকিস্তানি বাহিনীর থেকে বলা হয়েছে, ডকুমেন্ট আমার কাছে আছে, অক্সিলারি ফোর্স, রাজাকারকে কিন্তু বলা হয়নি। রাজাকার তো চাকরিজীবী ছিল, গরিব চাকরিজীবী মানুষ। ছিল, হ্যাঁ। কিন্তু শান্তি বাহিনী আলবদর জামাতের হাতে অস্ত্র ছিল না, না অস্ত্র ছিল না, ধরে নিয়েছে তো। জামাতের মেয়েদেরকেও ধরে নিয়েছে পাকিস্তানের। ওরা যেটা জুলুম নির্যাতন করার ওটা গড়ে করছে। ওরা তো জামাত বিএনপি জামাত বা অন্য দল থেকে জামাতরা খবর দিছে, ওরা গড়ে করছে। জি, জামাতরা খবর দিছে যে অমুকের ঘরে সুন্দরী নারী আছে। এগুলো তো ধরে নেন দিছে দেয়নি, এগুলো নিয়ে অনেক বিতর্ক করা যায়, কিন্তু দায় অস্বীকার করে। যেহেতু দেশ একটা এখন যা কিছু হবে, ওই কেষ্টাবেটাই চোর,
এই ফর্মুলা থেকে তো বের হয়ে আসতে হবে। আমরা তো রাজনীতি সকলের সঙ্গেই করতেছি এবং যেমন পজিটিভ রাজনীতি কিন্তু করতেছি। যদি ওই ক্ষমার প্রসঙ্গটাই আমি কিন্তু প্রশ্নটা আবারও করছি আপনাকে, যেমনটা সৈয়দ ইমরান সালে প্রিন্সও বলছিলেন, আবার এম এ আজিজও কিছু অংশে বলেছেন যে এই যে যদি কিন্তু ছাড়া যদি হতো, তাহলে কি আপনারা এই যে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দর্শন থেকে বের হতে পারতেন বা রাজনীতিতে একটু ভিন্ন হতো? আমি ব্যক্তিগত বিশ্বাস সরাসরি। করি জামাত নিজ হাতে কোনো মানুষ মারে নাই, কাজেই লক্ষ লক্ষ মানুষ মারার দায়িত্ব কেন জামাত নেবে? জি। বিরোধিতা করছে, রাজনৈতিক বিরোধিতা করছে, এ দায় অবশ্যই জামাত নিচ্ছে এবং তার খিসারও তো দিচ্ছে, এখনও দিচ্ছে। জি। এখন যে জন্মগ্রহণ করছে তার ঘাড়েও সেই ট্যাগটা দেওয়া হচ্ছে। এই অবস্থায় তো আমরা এই সমাজে বসবাস করি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। জি, এম এ আজিজ আপনার কাছে এরপরে আলোচনায় আসবে, একটি বিরতি নিয়ে ফিরছি, সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ। চেষ্টা করার দায়িত্ব আমাদের। তার আগে নীতির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। নেক্সাস পে দিয়ে বাংলা কিউআরে পেমেন্ট সহজে সবখানে। এখন থেকে পেমেন্টের একটাই কিউআর, বাংলা কিউআর। তাই ছোট দোকান থেকে বড় শপিং মল, বিশ্বস্ত এবং আস্থার অ্যাপ নেক্সাস পে দিয়ে বাংলা কিউআরে পেমেন্ট করুন নিরাপদে ও নিশ্চিন্তে। নেক্সাস পে মানেই সবকিছু। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। মোজো বিরাট কারবার। কিউআর কোড স্ক্যান করে মোজো 1 ও 2 লিটারের ক্যাপের নিচের ইউনিক কোডটি সাবমিট করে জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। দেশ জুড়ে রকেট গতিতে হবে বাংলা কিউআরে পেমেন্ট। রকেট অ্যাপ দিয়ে বাংলা কিউআর ব্যবহারে নিরাপদে ও নিশ্চিন্তে পেমেন্ট করুন রকেটের মাধ্যমে। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। সব হয়ে যাচ্ছে হাতের ইশারায়, কারণ বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ, রিমলেস ডিজাইন এবং ওয়াটার সেভিং ফিচার। স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। এম এ আজিজ, জামায়াতের নতুন প্রজন্ম কেন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দর্শন থেকে বের হতে পারছে না, কি বলবেন? জামাতের একটা আদর্শ, এটা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন এবং তাদের স্কুলিং হয়, স্তরে স্তরে স্কুলিং হয়। আপনার জামাতের যে ধরেন যে সদস্য হয়ে যায়, মজলিসে শুরা ধরেন, সে দুনিয়ার কারো কোনো নির্দেশ মানবে না, আমির যা বলবে তাই শুনবে, এটাই স্কুলিং। তো সুতরাং তার ফলে তারা আদর্শচ্যুত হতে পারে না, অন্য দল থেকে দল ছুটে যায়। এই কর্নেল অলি আসছে, তারপর ধরেন মেজর আখতারুজ্জামান আসছে, তো কিন্তু জামাতের কেউ ছোটে না এই জন্যে, কারণ এটা স্কুলিং আছে। তো এই জন্যে তারা আদর্শ থেকে, আর আদর্শ যেহেতু হয়, আদর্শ যেহেতু অনুসারী হয়, ক্যাডার ভিত্তিক সংগঠন, এই জন্য জামাতের র্যাঙ্ক অ্যান্ড ফাইল কিন্তু মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা একই ধারণা পোষণ করে। সে জন্মগ্রহণ যখনই করুক না কেন, আগে করুক আর পরে করুক, তার স্কুলিংটাই শিখে দেয় যে মুক্তিযুদ্ধের সম্পর্কে ধারণা তার কী থাকবে। এইটি। জি, সৈয়দ ইমরান সালে প্রিন্স, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি প্রায়ই আমরা দেখি যে মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করে, মুক্তিযুদ্ধকে খাটো করে দেখানোর চেষ্টা করে, যেটি নিয়ে আজকে বক্তব্য এসেছে। মুক্তিযুদ্ধ ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে, ইতিহাস বারবার বিকৃত হওয়ার অভিযোগ ওঠে। যদি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল হিসেবেই বলি, যেটি নিয়ে আসলে কথা হচ্ছিল, মুক্তিযুদ্ধের ইতিহাস আদর্শ রক্ষা করাও তো এখন আপনাদের দায়িত্ব। সেই ক্ষেত্রে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আপনারা আইনি কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা বা নিচ্ছেন না কেন?
দেখুন, আমরা কেবল মাত্র সরকারে এসছি, আমরা সকলকে বুঝিয়ে শুনিয়ে একটা রাজনৈতিক মানে বাস্তবতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, এবং সকলকে আমরা আহ্বান জানাচ্ছি যে তারা যেন এসব নিয়ে বিতর্ক সৃষ্টি না করে, এবং মহান মুক্তিযুদ্ধের যে মূল ঘোষণা, সেই ঘোষণার প্রতি আস্থা প্রকাশ করেই যেন আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখন আমাদের এমপি মহোদয় তিনি যে কথাগুলো বললেন যে আসলে জামাতের বিষয়, যদি দেখেন যে এই যে পাক হানাদার বাহিনী যে আল বদর, আল শামস এবং রাজাকার বাহিনী গঠন করেছিল, এবং এটা দুধর্ষ মানে বাহিনী ছিল, এবং সেই বাহিনীর যে গঠন, সেখানে যেমন আল বদরের বাহিনী সেখানে গঠন করা হয়েছিল শুধুমাত্র জামাতে ইসলামী তৎকালীন ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংঘের ক্যাডারদের নিয়ে এই বিশেষ বাহিনীকে গঠন করা হয়। তো তখন কি জামাতের সিদ্ধান্ত ছাড়া এই তাদের ছাত্র সংগঠন এই বাহিনীতে গিয়েছিল? কিংবা ধরেন আল শামস বাহিনী, সেটাও অন্যান্য যে মুক্তিযুদ্ধ বিরোধী দলগুলো ছিল তাদের সাথে জামাতি ইসলাম মূল দল, তারা কিন্তু এই আল শামস বাহিনীর তারা সদস্য ছিল। এটাকে জামাত সিদ্ধান্ত না নিয়ে গেছে? উনি বলেছেন রাজনৈতিক সিদ্ধান্ত ছিল জামাতের। জামাতের সেই রাজনৈতিক সিদ্ধান্ত ছিল আমাদের দেশের স্বাধীনতার বিরুদ্ধে, তাই না? তো সেই রাজনৈতিক সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে ক্ষমা চাইতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হতেই পারে, তারা জাতির কাছে ক্ষমা চাইলেই তো মানে সব মানে বিষয়ে এগুলো নিয়ে আর বিতর্ক থাকে না। উনি বলছেন এখনও ট্যাগ লাগছে সেই ৭১-এর ভূমিকার জন্য, কিংবা এখন যারা জামাত বা শিবির করছে তারা তো সেই ৭১-এর আল শামস বা আল রাজাকার কিংবা বদর বাহিনীর সদস্য ছিল না। কিন্তু আপনার সংগঠন যতক্ষণ এটা মানে ক্ষমা না চাবে, ততক্ষণ এই সংগঠনে যারা সদস্য হবে, আজকে না শুরু আগামী ৫-১০ বছরেও যারা হবে সদস্য, তাদের উপরেও কিন্তু এই ট্যাগ লাগবে, কারণ তারা কিন্তু এই সংগঠন করছে, এটা মেনে নিয়েই সংগঠন করছে। আর যদি এখন ক্ষমা চায় তাহলে এটা ভিন্ন প্রেক্ষাপট হবে। তো সে কারণেই আমরা আশা করব জামাতে ইসলামী এবং এইসব যে রাজনৈতিক দলগুলো ছিল, রাজনৈতিক বাস্তবতায় তারা এটা জাতির কাছে ক্ষমা চেয়ে, তাদের ভুল ত্রুটি যা হয়েছে এটার জন্য ক্ষমা চেয়ে পরিশুদ্ধভাবে রাজনীতি করুক, কোনো সমস্যা নেই। আর আপনি বলছেন ব্যবস্থা গ্রহণ করে, এখন বিএনপি আওয়ামী লীগের যে বয়ান বা আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আর বয়ান তো বিএনপি ধারণ করে না। আমরা তো রাজনীতিতে শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি, রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করার নীতিতে বিশ্বাস করি। আমরা জোর জুলুম দমন নিপীড়ন করে কাউকে আমরা নিষিদ্ধ করতে চাই না, কোনো সংগঠনকে নিষিদ্ধ করতে চাই না। সে কারণে আওয়ামী লীগের যে ওই বয়ানের সাথে আমাদের বয়ানের কিন্তু একটা পার্থক্য আছে। আমরা রাজনীতির ময়দানেই তাদেরকে আমরা মোকাবেলা করতে চাই জনগণকে সাথে নিয়ে, এবং তাদের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ, এটা আমরা আমাদের যে ক্ষোভ বা মানুষের যে ক্ষোভ, এটা জনগণকে আমরা অবহিত করতে চাই, জনগণকে আমরা জানাবো, জনগণই এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। জি, কর্নেল আব্দুল বাতেন, একদম শেষ পর্যায়ে আমরা আলোচনার স্বাধীনতার ৫৫ বছর পরেও যেহেতু আপনি বলছিলেন যে রাজনৈতিক দায় আপনারা স্বীকার করেছেন বা আপনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন সেই সময় জামায়াত আসলে ওইসব কর্মকাণ্ডে জড়িত ছিল না, জামায়াতের বিরুদ্ধে বারবার তারপরও ইতিহাস বিকৃত করার যে অভিযোগ উঠছে কেন? যদি আপনারা সরাসরি সেটি ক্ষমা চেয়ে থাকেন বা আপনি যেটা বলছিলেন। আমি আপনাকে বলি, বাংলাদেশে এখন স্বাধীনতা বিরোধী কোনো লোক নাই, থাকার কথা নয়। জামাত বাংলাদেশের বাস্তবতাকে মেনে নিয়ে রাজনীতি করছে, এই জন্য তাদের গঠনতন্ত্র একাধিকবার সংশোধন করেছে এবং বাংলাদেশপন্থী বাংলাদেশমুখী রাজনীতি করছে, পজিটিভ রাজনীতি করছে। এটা সাল্লা ভাইরা জানে জন্যই তো জামাতকে সাথে নিয়ে রাজনীতি করছে। আওয়ামী লীগও জামাতকে সাথে নিয়ে রাজনীতি করছে। এটা নিয়ে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু বাস্তবতা হলো এইটা। আর আপনি যেটা বলছেন সেটা হলো যে রাজনৈতিক ভুল বা সিদ্ধান্ত হিসেবে বাস্তবসম্মত ছিল না, এটা নিয়ে ভুল স্বীকার করা হয়েছে, একাধিকবার ভুল স্বীকার করা হয়েছে। তারপরও যদি এরকম কোনো সিস্টেম থাকে যে এইভাবে বললে বা এই জায়গায় বললে এটা গ্রহণযোগ্য হবে, সেটা বিবেচনা করবে হয়তো কর্তৃপক্ষ, আমি তো সেটা একাই বলতে পারবো না। বাট টেকিং থাকবে, রাজনীতিতে মনে করেন থাকবেই, টেকিং থাকবেই, এটা আমরা বন্ধ করতে পারবেন না। তবে বাস্তবতা হলো যে এখন এই স্বাধীনতাকে অস্বীকার করে এই ধরনের কোনো শক্তি বাংলাদেশে। প্রিন্স শেষ মুহূর্তে কিছু যুক্ত করবেন কিনা? না, ঠিকই আছে। বাংলাদেশে উনি বলছেন যে স্বাধীনতা
অস্বীকার করে এমন কোনো লোক নাই, ভালো কথা। কিন্তু স্বাধীনতার যে যুদ্ধ হলো, যে যুদ্ধের মাধ্যমে আমরা দেশটাকে পেলাম, সেই যুদ্ধকে জামাত বা কিছু রাজনৈতিক দল তারা বিরোধিতা করলো। তারা আল শামস আল বদর বাহিনী গঠন করলো, রাজাকার বাহিনী গঠন করলো, পাক হানাদার বাহিনীর অক্সিলারি ফোর্স হিসাবে তারা অংশগ্রহণ করলো বা প্রতিষ্ঠা করলো। তো সেইটার ভুলের জন্য তারা ক্ষমা চাবে না। যতক্ষণ ক্ষমা না চাবে ততক্ষণ কিন্তু জনগণ তাদেরকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবেই বিবেচনা করবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আদর্শের বিষয়। আমাদের আদর্শ তো আর পাকিস্তান না, কিন্তু পাকিস্তানের সহযোগী হিসেবে তারা না না সেই সময় যারা কাজ ওই করছিল, সময় ওই সময়ে বাস্তব কারণে বিগত 25 বছরের পাকিস্তানের ইতিহাসের আলোকে তখন মনে হয়েছিল যে ভারতের ছত্রছায়ায় অর্জন করলে সে স্বাধীনতা ভারতের ছত্রছায়া অর্জন হয় নাই। স্বাধীনতা সত্যিকার এটার সাথে একমত নই আপনাদের সাথে, বাংলাদেশের মানুষ এটার সাথে একমত না। আমি শেষ করার পর বলেন, তাহলে দর্শক শুনতে পারবে। সময় একদম যে শেষ। ভারতের ছত্রছায়ায় বা ভারতের সহায়তায়, ধরে নেই সহায়তা তো করছে তারা তো বলে তারা যুদ্ধে তারা বিজয় লাভ করছে, সেটা তারা বলবে সে তাদের ব্যাপার। বাংলাদেশের মানুষের যুদ্ধের কারণে দেশ স্বাধীন হয়েছে, তো স্বাধীনতা হবে না এই বিশ্বাস থেকেই তখন তারা ভাই একটু শোনেন। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী ক্র্যাকডাউন করলো। জামাত ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিল যে এখানে ভারত ইনভলভ হবে, সুতরাং পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হলো 25 ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত, 25শে ক্র্যাকডাউন হলো, 3 তারিখ পর্যন্ত কে যুদ্ধ করলো? 2 তারিখ পর্যন্ত। 3 তারিখে যখন পাকিস্তান হানাদারদের বাহিনী ভারতকে আক্রমণ করলো, তখন ভারত এসে এই যুদ্ধে শরিক হলো এবং মুক্তিযুদ্ধের সাথে একাকার হলো। তো 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এককভাবে মুক্তিযুদ্ধরা যুদ্ধ করছে, সেখানে দেশের জনগণ যুদ্ধ করেছে, অর্থাৎ মুক্তিযুদ্ধ মানে জনগণ। এবং ওই সময়ে মুক্তিযুদ্ধে প্রত্যেকটা নারী পুরুষ ঘরের ভিতরে থাকলেও সে মুক্তিযুদ্ধকে সমর্থন করছে। এখন আমার কথা হচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাসটা লেখা হয় নাই বলে বিতর্ক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাসান হাফিজুর রহমানকে দিয়ে মোটামুটি নিরপেক্ষ একটা ইতিহাস লিখতে চেয়েছিল। বিএনপি কেন এটা পার্লামেন্টে পাশ করে না? পার্লামেন্টে পাশ করলে তো একটা ইতিহাস হিসেবে দাঁড়ায়। বিস্তারিত তথ্য আছে ওটাতে, বিস্তারিত এবং গ্রহণযোগ্য তথ্য। সবাই তো যার যার মতো করবে না। হাসান হাফিজুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ইতিহাস লেখাইছে, তিনি লিখছেন। সেটা তো ইচ্ছে করে যদি সামান্য যোগ বিয়োগ করতে হয় করে পার্লামেন্টে পাশ করলে তো ইতিহাস। যেমন মুক্তিযুদ্ধে ধরেন এই যে স্মৃতি জাদুঘরে জামাত ইসলামকে। আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।